জাতীয় নির্বাচনকে ঘিরে অনেকে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা করছে বলে জানিয়েছেন আইজিপি বাহারুল আলম। মঙ্গলবার পুলিশ সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, এটা বিদেশ থেকেও করা হতে পারে। আইজিপি আরও জানান, এবার পূজা মণ্ডপে অস্থিরতা সৃষ্টির ঘটনায় ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে। আর জুলাই আন্দোলনের হয়রানিমূলক মামলা থেকে রক্ষা পেতে আবেদন করতে বলেছেন পুলিশ মহাপরিদর্শক। বিস্তারিত জানাচ্ছেন নাদিয়া শারমিন। এবছর ৩১,৬০০-র কিছু বেশি মণ্ডপে পূজা হচ্ছে। পুলিশ বলছে, পূজা মণ্ডপ কেন্দ্রিক সোমবার রাত পর্যন্ত ৩৯টি অপ্রীতিকর ঘটনা ঘটেছে। এর মধ্যে ১৫টিতে মামলা হয়েছে, ১৯ আসামি গ্রেফতারও হয়েছে। এসব ঘটনার মধ্যে আছে পূজার প্যান্ডেলে পানি নিক্ষেপ, পূজা কমিটির কাছে চাঁদা দাবি, নিরাপত্তার কাজে নিয়োজিত পুলিশের উপর হামলা, ধাক্কা দিয়ে প্রতিমার অংশ ভেঙে ফেলা ও জামায়াত কর্মী পরিচয়ে গান বন্ধ করতে বলা। গাজীপুরে যেটা হয়েছে, দুইটা ছেলে ওরা গিয়ে দেখতে গেছে, ওরা ধমক দিছে, আরেকবার গিয়ে সে গিয়ে আরেকবার মূর্তিটা ভেঙে দিছে। আবার অনেকে দাবি করছে মানসিক ভারসাম্যহীন। নট নেসেসারিলি হঠাৎ করে পূজার সময় সব মানসিক ভারসাম্যহীন একসাথে গিয়ে হবে কেন? দিস ইজ নট এট অল অ্যাকসেপ্টেবল। সামনের নির্বাচনকে ঘিরে দেশি বিদেশি নানা চ্যালেঞ্জ আছে বলেও জানান তিনি। যারা পরাজিত ফ্যাসিস্ট তারা তো অবশ্যই একটা পার্টি। ফ্রি, ফেয়ার অ্যান্ড নিউট্রাল ইলেকশন ওইটাকে আমরা করতেই হবে। দরকারে আমরা আরো কঠোর পদক্ষেপে যাব। তিনি জানান, বৈষম্য বিরোধী আন্দোলনে হত্যাসহ মোট ১,৭৬০টি মামলার মধ্যে ৫৫টির চার্জশিট দেওয়া হয়েছে। এর মধ্যে হত্যা মামলা ১৮টি এবং আঘাত সহ বিভিন্ন মামলা ৩৭টি। হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি ১,৯৪১ জন এবং অন্যান্য ধারার মামলার আসামি ২,১৮৫ জন। আর হয়রানিমূলক মামলা থেকে রক্ষা পেতে পুলিশ সুপারের কাছে আবেদনের আহ্বান জানান তিনি। ওনাদেরকে সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপার নির্দোষ হিসাবে রিপোর্ট দিয়ে আদালতে প্রতিবেদন পাঠাতে পারেন এবং আদালত সেটা গ্রহণ করে তাকে মামলার দায় থেকে মুক্তি দিতে পারেন। জুলাই গণঅভ্যুত্থানের মামলায় ২১ পুলিশ কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে। আর পলাতকদের তালিকা ইন্টারপোলে দেওয়া হয়েছে বলেও জানান বাহারুল আলম। ওই সময় লুট হওয়া ১,৩৫০টি অস্ত্র এখনো মেলেনি বলেও জানান আইজিপি। আমরা ধারণা করি হয়তো কিছু বিচ্ছিন্নতাবাদের কাছে চলে যেতে পারে, কিছু হয়তো পাহাড়িদের কাছে চলে যেতে পারে, কিছু হয়তো এই যে আরসা কিংবা ওদের কাছে চলে যেতে পারে। এগুলো সবই আমাদের সন্দেহ। সম্প্রতি পাকিস্তানে সশস্ত্র সংগঠন তেহরিকে তালিবান বা টিটিপির হয়ে লড়াই করতে যাওয়া একজন বাংলাদেশি নিহত হয়েছেন। ওই দলে আরো কোনো বাংলাদেশি যাচ্ছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান আইজিপি। ৩ মাস আগে আমরা সাভারের একজনকে পেয়েছি, তো আমাদের ইন্টেলিজেন্স আছে যে হি ওয়াজ এ পার্টিসিপেন্ট। তা আমরা তাকে অ্যারেস্ট করেছি। তার মাধ্যমে আমরা তার অন্য যারা সহযোদ্ধা আরও আছে কি না তাদের ব্যাপারে এই আমাদের অ্যান্টি টেররিজম ইউনিট তদন্ত করছে। নাদিয়া শারমিন, ৭১, ঢাকা। খাগড়াছড়ির ঘটনা যারা ভিন্ন খাতে নেয়ার চেষ্টা করছে তাদের বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছেন র্যাব মহাপরিচালক AKM শহীদুর রহমান। মঙ্গলবার তিনি আরও বলেন, পরিস্থিতি মোকাবেলায় স্থানীয় প্রশাসনের সাথে তারা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছেন। তবে লুট হওয়া অস্ত্র নির্বাচনের সময় বাইরে থাকা নিরাপত্তার জন্য চ্যালেঞ্জ বলেও মনে করেন র্যাব মহাপরিচালক। আরও জানাচ্ছেন সাদিদ সরকার। রাজধানী সহ সারা দেশে অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী গ্রেপ্তার এবং আভিযানিক বিভিন্ন ধরনের সাফল্য নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়ের আয়োজন করে র্যাব। এতে অংশ নেন র্যাবের মহাপরিচালক AKM শহীদুর রহমান। এই নিরাপত্তাটা আমরা এ সময় লুট হওয়া অস্ত্র উদ্ধার, জামিনে থাকা শীর্ষ সন্ত্রাসীদের গ্রেপ্তার প্রসঙ্গে মহাপরিচালক বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে লুট হওয়া অস্ত্র বাইরে থাকা নিরাপত্তার জন্য চ্যালেঞ্জ। প্রায় 70 থেকে 80% অস্ত্র উদ্ধার আছে, বাকি আছে। এ থেকেও প্রতিনিয়ত গত মাসেও আমরা প্রায় পুলিশের কাছ থেকে লুট হওয়া 3টি পিস্তল আমরা উদ্ধার করেছি। যে শটগানটি আমরা উদ্ধার করেছি ওইটির নাম্বারটি আপনার মোসা, তো আমরা এটা ফরেন্সিক করলে বুঝতে পারবো। তো আমাদের এই প্রচেষ্টা অব্যাহত আছে এবং প্রতিনিয়তই আমরা কিছু না কিছু অস্ত্র উদ্ধার করতে সক্ষম হচ্ছি। এ সময় পাহাড়ের অস্থিরতা নিয়ে তিনি জানান, ধর্ষণের ঘটনায় আসামি গ্রেপ্তার হলেও যারা এটিকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করছে তাদের বিষয়েও তদন্ত চলছে। তুচ্ছ কোনো ঘটনা নিয়ে সেটা একটা বড় আকারের একটি রূপ দেওয়ার চেষ্টা হয়। যেমন খাগড়াছড়িতে সম্প্রতি যে ঘটনা ঘটলো, যে একটি ধর্ষণের অভিযোগের কারণে সেখানে এই পরিস্থিতি উদ্ভব হয়েছে। যদিও এই অভিযোগটি পাওয়ার সাথে সাথেই তার একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছিল এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথাযথভাবেই ওই মামলার অনুসন্ধান সহ যাবতীয় কাজ করতেছিল। বাট তারপরও আমরা দেখলাম যে সে পরিস্থিতি সেখানে উত্তপ্ত করা হয়, অশান্ত করা হয়। এর পিছনে কোনো না কোনো ইন্ধন আছে। তবে স্থানীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় প্রশাসন
এই বিষয়ে তদন্ত কার্যক্রম অব্যাহত আছে এবং যেহেতু একটি ঘটনা ঘটেছে এর সুষ্ঠু তদন্ত হবে এবং এর আইনানুগভাবেই এই ব্যাপারটি মোকাবেলা করা হবে। শারদীয় দুর্গাপূজার সময় কোথাও যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে এজন্য সতর্ক অবস্থানে রয়েছে র্যাব। সারা দেশে এই পূজাটি বেশ উৎসাহ উদ্দীপনার মাধ্যমে চলছে। সাজিদ সরকার, ৭১, ঢাকা। আসন্ন নির্বাচন পেছাতে ষড়যন্ত্র করছে পতিত স্বৈরাচারী শক্তি, তবে ভোট করতে প্রতিজ্ঞাবদ্ধ অন্তর্বর্তী সরকার, জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি শফিকুল আলম। তিনি আরও জানান, নির্বাচনে পূর্ণাঙ্গ সহযোগিতা করবে জাতিসংঘ। বৈশ্বিক সংস্থাটির মহাসচিবের সাথে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা। আরও জানাচ্ছেন শাহরিয়ার ইমতিয়াজ। নিউ ইয়র্কে সোমবার জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের সঙ্গে বৈঠক করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এতে রোহিঙ্গা সংকট, সংরক্ষণবাদী শুল্ক নীতি ও বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে আলোচনা হয়। পরে বিস্তারিত জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, বাংলাদেশের জাতীয় নির্বাচন ও চলমান সংস্কার বিষয়ে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন জাতিসংঘের মহাসচিব। সেক্রেটারি জেনারেল অকুণ্ঠ চিত্তে জানিয়েছেন যে তারা বাংলাদেশের এই ডেমোক্রেটিক যে ট্রানজিশনে ফুললি তারা সাপোর্ট করছেন এবং সলিডারিটি ঘোষণা করেছেন। তবে শফিকুল আলম জানান, বাংলাদেশের নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে। বাংলাদেশ নিয়ে তারা হাজার হাজার ডিসইনফরমেশন ফেক নিউজের ক্যাম্পেইন করছে, কিন্তু স্বৈরাচার তার দোসরগুলো এবং তাদের সাথে অ্যালাইড যারা ইন্টারন্যাশনাল ফোর্সেস আছে তারা মিলে একটা মানে খুবই ওয়েল অর্কেস্ট্রেটেড মুভ যে এই ইলেকশনটাকে কীভাবে বানচাল করা যায়। আমাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট সামনে হচ্ছে ডেমোক্রেটিক ট্রানজিশন এবং খুব ভালোভাবে খুব উৎসবমুখর পরিবেশে ফ্রি ফেয়ার ইলেকশনটা কন্ডাক্ট করা। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক হয়েছে ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল, জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার ফিলিপো গ্র্যান্ডি এবং জাতিসংঘের আন্ডার সেক্রেটারি রাবাব ফাতিমার সঙ্গেও। টক্সের মূল ফোকাসটা ছিল রোহিঙ্গা ক্রাইসিস। পুরো 3টে মিটিংয়ে আলাপ আলোচনা হয় কিভাবে রোহিঙ্গাদের এখন কি অবস্থা, রাখাইনে তাদের কি সমস্যা তারা ফেস করছে, কিভাবে একটা পাথওয়ে পাওয়া যায় ওই ক্রাইসিসটাকে রেজলিউশন করার জন্য। রোহিঙ্গাদের জন্য তহবিল জোগাতে আরও পদক্ষেপ নিতে সবাইকে অনুরোধ করেন ডক্টর মোহাম্মদ ইউনুস। সংকোচন আমরা দেখতে পাচ্ছি, সেই ফান্ডিংটা কিভাবে বাড়ানো যায়। শাহরিয়ার ইমতিয়াজ, ৭১, ঢাকা। ধর্মের নামে জাতিকে বিভক্ত করে নির্বাচন বাধাগ্রস্ত করতে চায় একটি গোষ্ঠী। মঙ্গলবার এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। তিনি আরও বলেন, এদের জনগণই প্রতিহত করবে। আরেক বিএনপি নেতা রুহুল কবির রিজভী জানান, পরাজিত শক্তি নাশকতা করার চেষ্টা করছে। বাংলাদেশকে কখনো কারো উপনিবেশ বানাতে দেয়া হবে না। বিস্তারিত মাহিলা ইসলামের রিপোর্টে। ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়ার সমাধি প্রাঙ্গণে শত শত নেতাকর্মীর উপস্থিতি। তাদের সাথে যোগ দেন বিএনপির অন্যতম শীর্ষ নেতা সালাউদ্দিন আহমদ। শ্রদ্ধা নিবেদন শেষে দোয়া করেন নেতারা। পরে সালাউদ্দিন আহমদ বলেন, ধর্মের ভিত্তিতে রাজনৈতিক বিভাজন চায় না বিএনপি। গণতন্ত্রের উত্তরণের পথে দেশি বিদেশি ষড়যন্ত্র দৃশ্যমান হচ্ছে, এমন মন্তব্য করে তাদের প্রতিহত করারও হুঁশিয়ারি দেন তিনি। বাংলাদেশের জনগণ এখন ঐক্যবদ্ধ। গণ অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে বাংলাদেশের জনগণ সংকল্পবদ্ধ। এদেশের গণতন্ত্র উত্তরণের পথে যারাই বাধা সৃষ্টি করবে এবং কোনো রকমের ষড়যন্ত্র করবে, সে দেশে হোক বিদেশে হোক, তাদেরকে তারা প্রতিহত করবে। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের পূজা মণ্ডপ পরিদর্শন করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, পরাজিত শক্তি অনেক অর্থবিত্ত খরচ করে নানাভাবে নাশকতা করার চেষ্টা করছে। সেই টাকাগুলো খরচ করছে বাংলাদেশে নানাভাবে নাশকতামূলক কাজ, নানাভাবে তারা অন্তর্ঘাত তৈরি করার চেষ্টা করছে। বাংলাদেশকে কারোর উপনিবেশ বানাতে দেয়া হবে না বলেও মন্তব্য করেন রিজভী। মাহিলা ইসলাম, ৭১, ঢাকা। পিআর পদ্ধতিতে নির্বাচন সহ 5 দফা দাবিতে আবারও মাঠে নামার ঘোষণা দিয়েছে জামায়াত ইসলামী ও ইসলামী আন্দোলন। মঙ্গলবার সংবাদ সম্মেলনে দল দুটি জানায়, তারা জনমত গঠনে 1 অক্টোবর থেকে ঘরোয়া আলোচনা করবে, আর শেষের দিকে মহানগরে গণমিছিল ও জেলা উপজেলায় স্মারকলিপি দেবে দল দুটি।
বিস্তারিত জানাচ্ছেন সুমন মাহমুদ। জাতীয় সনদের ভিত্তিতে দুপুরে মগবাজারের আল ফালাহ মিলনায়তনে সংবাদ সম্মেলন করে জামায়াতে ইসলামী। এই সময় দলটির পক্ষ থেকে জুলাই সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচনের আহ্বান জানানো হয়। প্রস্তাবের ভিত্তিতে রাজনৈতিক দলসমূহের সাথে পিআর পদ্ধতি ও জুলাই সনদের আইনি ভিত্তি সহ 5 দফা দাবিতে প্রথম ধাপের কর্মসূচি শেষ করেছে তারা। দলটির সেক্রেটারি বলছেন, দাবিগুলোতে জনগণ সাড়া দিয়েছে। আমাদের এই 5 দফা গণদাবির পক্ষে জনমত গঠনের জন্য আগামীকাল 1 অক্টোবর থেকে 9 অক্টোবর পর্যন্ত সারা দেশে গণসংযোগ কর্মসূচি পালিত হবে। এই উপলক্ষে এই গণসংযোগ চলাকালে মত বিনিময় সভা, গোল টেবিল, সেমিনার, সিম্পোজিয়াম ইত্যাদি প্রোগ্রামের আয়োজন করা হবে এবং এই কর্মসূচির মধ্য দিয়ে আমরা আমাদের দাবির যে যৌক্তিকতা, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পদ্ধতি সম্পর্কে আরও জাতিকে বিস্তারিত তুলে ধরার এই সব কার্যক্রমগুলো ওই সময় অব্যাহত থাকবে। এদিকে একই দাবিতে দ্বিতীয় ধাপে 12 দিনের কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। তাদের অভিযোগ, যৌক্তিক আন্দোলনের প্রতি সরকার হতাশাজনক ও উদাসীনতা প্রদর্শন করছে। আমরা সরকারের প্রতি হতাশা এবং ক্ষোভ প্রকাশ করছি। দেশের এতগুলো রাজনৈতিক সংগঠন ধারাবাহিক কর্মসূচি পালন করার পরেও সরকারের পক্ষ থেকে কোনো রকম ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে না। কেমন যেন স্বৈরতান্ত্রিক সরকারগুলোর মতো এ সরকারও জনতার দাবির প্রতি উদাসীনতা প্রদর্শন করছে। আমরা সরকারকে সতর্ক করে দিতে চাই, মনে করে দিতে চাই, এই সরকার একমাত্র জনতার রক্তমাখা জীবন উৎসর্গ করার অভিপ্রায় গঠিত। ফলে জনতার দাবির প্রতি ক্রমাগত উপেক্ষা এই সরকারের নৈতিক ও আইনগত বৈধতাকে নষ্ট করবে। ইসলামী দলগুলোর কর্মসূচি 1 অক্টোবর, জনসংযোগের মধ্য দিয়ে শুরু হয়ে শেষ হবে 12 অক্টোবর। জাতীয় সংসদ নির্বাচনে জনগণ চায় হলো। সুমন মাহমুদ, 71, ঢাকা। জুলাই আন্দোলনে নেতৃত্ব দেয়া ছাত্রদের দল জাতীয় নাগরিক পার্টি এবং বাংলাদেশ জাতীয় লীগ রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পাওয়ার জন্য প্রয়োজনীয় শর্ত পূরণ করেছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। তিনি বলেন, এই 2 দল ছাড়া আরও 12টি দলের বিষয়ে অধিকতর যাচাই বাছাই করবেন তারা। এছাড়া তিনি আরও জানান, শাপলা প্রতীক ইসির তফসিলের নেই জানিয়ে এনসিপিকে চিঠি দেওয়া হবে। সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এসব কথা জানান ইসি সচিব। প্রাথমিকভাবে শর্ত পূরণ করেছে। একটা হচ্ছে জাতীয় নাগরিক পার্টি, আর একটা যে বাংলাদেশ জাতীয় লীগ। বাংলাদেশ নাগরিক পার্টি এবং বাংলাদেশ জাতীয় লীগ এদের বিষয়ে আমরা এখন এই পর্যায়ে আমরা পত্রিকায় বিজ্ঞপ্তি দিব যে তাদের ব্যাপারে কোনো ওজোর আপত্তি আছে কিনা। এখানে জাতীয় নাগরিক পার্টির প্রতীক নিয়ে একটা বিষয় অনিষ্পন্ন আছে, যে ওনারা যে প্রতীকটা চেয়েছেন সে প্রতীকটা আমাদের প্রতীক সংক্রান্ত যে বিধিমালার তফসিলে নেই এবং না থাকার কারণে আমরা ওনাদের কাছে একটা প্রতীক মানে নিশ্চিত করার জন্য আমরা একটা চিঠি দিব। সেই চিঠিটা পাওয়ার পরে ওনাদের যে প্রতীকটা আমাদেরকে বলবেন সেই প্রতীক উল্লেখ করে আমরা তাদের নামে বিজ্ঞপ্তিটা দিব। ভারতীয় উপমহাদেশে ভারত, চীন, রাশিয়ার বিপরীতে আমেরিকাকে টেনে আনা ডক্টর ইউনূসের ভয়ঙ্কর ভুল হবে বলে মন্তব্য করেছেন চিন্তাবিদ ফরহাদ মজহার। মঙ্গলবার এক আলোচনায় তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্বর্তী সরকার যেসব চুক্তি করেছে সেসব প্রকাশ করতে হবে। আরও জানাচ্ছেন মোহাইমিনুল খান অপু। ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থা ও নির্বাচন বিষয়ক এই আলোচনা সভা, এতে যোগ দেন রাজনীতিবিদ ও বিশ্লেষক সহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। এই সময় ভারতের সমালোচনা করেন তারা। ভারত হলো এমন একটা দেশ, আমাদের বড় শত্রু, এবং তারপরে হলো আওয়ামী লীগ, তারপরে হলো সহযোগী জাতীয় পার্টি বলেন, সবাই বলেন। আমি মনে করি আমরা দেশটাকে সুন্দরভাবে সুন্দর জায়গায় নিয়ে যাই। এত রক্ত দিয়েছি আমরা, এখন আর পিছিয়ে ফিরে থাকতে চাই না। চিন্তাবিদ ফরহাদ মজহার বলেন, ভারত বিরোধিতা থাকতে পারে, কিন্তু আমেরিকাকে এই উপমহাদেশে টেনে আনা হবে বড় ভুল। নতুন যে অক্ষর শক্তি গড়ে উঠেছে দেখতে পাচ্ছি, এটা কি ভারত, রাশিয়া এবং চীন একটা নতুন অক্ষর শক্তি গড়ে উঠেছে। এই নতুন অক্ষর শক্তির বিপরীতে ডক্টর ইউনূস উপমহাদেশে যদি মার্কিন যুক্তরাষ্ট্রকে টেনে না আনেন, এটা বাংলাদেশের জন্য একটা ভয়ানক বিপর্যয় টেনে আনবে। সেনাবাহিনীর দিক থেকে মিলিটারি আছে, কারণ এটা আমার জাতীয় প্রতিরক্ষার অংশ।
আপনি শেষ সেনাবাহিনীর সঙ্গে কোনো কথা না বলে, জাতীয় নিরাপত্তার প্রশ্নকে কোনো প্রকার না তুলে আপনি একটা বিদেশি কোম্পানির কাছে পোর্ট তুলে দিচ্ছেন। রোহিঙ্গারা ও মিয়ানমার বাংলাদেশের জন্য বড় বিপদ বলেও সরকারকে সতর্ক করেন তিনি। আপনাকে অনেক বড় বিপদ আপনার সামনে, এই বিপদের একটা নাম হলো রোহিঙ্গা, মায়ানমার বিপদ আপনার সামনে। আপনি মার্কিন যুক্তরাষ্ট্রের যে ভূরাজনীতি, সেই ভূরাজনীতি আপনি কি করে মোকাবেলা করবেন? আরাকান সেনাবাহিনী কাজ করছে পার্বত্য চট্টগ্রামে, আপনারা যে ঘটনা ঘটছে পার্বত্য চট্টগ্রামে, এটাকে বিচ্ছিন্ন ভাববেন না। জনগণের কাছে না গিয়ে ডক্টর ইউনূস লুটেরাদের সাথে বসে দেশের ভাগ্য ঠিক করার চেষ্টা করছে বলেও সমালোচনা করেন বক্তারা। জাতীয় ঐক্যমতের মধ্যে যেসব সিদ্ধান্ত আপনারা ওই লুটেরা মাফিয়া শ্রেণীর সঙ্গে বসে আপনারা করেছেন, ওটা নাকি আমাদেরকে এখন বাধ্যবাধকতা আমাদেরকে মানতে হবে। মুহাইমিনুল খান অপু, ৭১, ঢাকা। কুমারীর মাঝে দেবী দুর্গার আবির্ভাব। মাতৃরূপে কুমারীকে করা হয় আরাধনা। 5 উপকরণে দেয়া হয় কুমারী মায়ের পূজা। মহাষ্টমীর মূল আকর্ষণ কুমারী পূজার আয়োজন ছিল রাজধানীর রামকৃষ্ণ মিশনে। এবারের কুমারী নীলফামারীর 6.5 বছর বয়সী লাবণ্য চ্যাটার্জি। বিস্তারিত ফারহানা ন্যান্সির প্রতিবেদনে। পদ্ম হাতে যেন স্বয়ং মহামায়া বসে আছেন, দেবী দুর্গার প্রতিরূপে কুমারী দেবী। পায়ে আলতা, কপালে সিঁদুর আর তিলক পরে সামনে আসলেন মালিনী। 6.5 বছরের লাবণ্য চ্যাটার্জির 2 হাতে 2টি পদ্ম, চরণে রক্তজবা আর অপরাজিতা। অসুর বিনাশী শুদ্ধ সত্তার আবির্ভাব। উলুধ্বনি আর চণ্ডীপাঠ করে কুমারীকে দেবীর আসনে বসিয়ে অগ্নি, জল, বস্ত্র, পুষ্প আর বাতাস, এই 5 উপকরণে দেয়া হয় পূজা। নারী ভক্তরা বলেন, দেবীকে কুমারী পূজার মধ্য দিয়ে যে সম্মান আর শ্রদ্ধা দেয়া হয়, তার প্রতিফলন যেন হয় সমাজ রাষ্ট্রের প্রতিটা ক্ষেত্রে। মায়ের কাছে একটাই প্রার্থনা যে এই সম্মান, যে আজকে নারীকে মাতৃরূপে পূজার মধ্যে দিয়ে যে সম্মান দেখানো হবে, এই সম্মানটা যেন একদিনেই শেষ না হয়ে যায়। কুমারী মাটা যে পূজা হবে, একইভাবে পূজা হবে, সকল নারীদের সম্মান জানানোটা, এটাই কিন্তু আমি সকলের কাছে আশা করব। বাস্তবিকরূপে তো সেটা হচ্ছে না, কিন্তু আমার মতে আমি চাই এটা যাতে এই দেশে এটা হোক। কুমারী পূজার সার্থকতা হবে তখনই যখন নারী জাতির সম্মান ও ভূমিকাকে সঠিক স্বীকৃতি দেয়া হবে। কারণ সমাজের চারিদিকে অনেক নারীরা বিভিন্নভাবে ভেরিয়াস টাইপের অবহেলা, লাঞ্ছিত এবং নিপীড়িত হচ্ছে। প্রতিটা ঘরে ঘরে নারীরা যেমন লাঞ্ছিত না হয়, যতটুকু পায় আরো বেশি পাওয়া উচিত আমি মনে করি। রামকৃষ্ণ মিশনে কুমারী পূজার গুরুত্ব ব্যাখ্যা করেন মিশনের অধ্যক্ষ। পূজা শেষে ছোট্ট কুমারী দেবী মালিনী বর দিলেন ভক্তদের। সবাই ভালো থাকুক, সবাই ভালো থাকুক। দেবতারা সবাই এই দেবীর জাগরণ চেয়েছিলেন এবং দেবতাদের প্রার্থনাতে, তাদের স্তব স্তুতিতে সন্তুষ্ট হয়ে স্বয়ং আদ্যাশক্তি মহামায়া দুর্গা রূপে পৃথিবীতে অবতীর্ণ হয়েছিলেন এবং তিনি মহিষাসুরকে বধ করেছিলেন। এটাই হচ্ছে মাহাত্ম্য। মাতৃরূপে কুমারীর মাঝে দেবী দুর্গার আবির্ভাব আর নারী শক্তি উদযাপনে শেষ হলো মহা অষ্টমীর কুমারী পূজা। ভক্তদের প্রত্যাশা, এই কুমারী পূজার মূল মাহাত্ম্য যে নারীকে তার ন্যায্য অধিকার আর সম্মান দেয়া, সেটা যেন একদিনের জন্য না হয়, সর্বদা বিরাজমান থাকে। এর আগে ভোরবেলা মহা অষ্টমীর কল্পারম্ভ ও বিহিত পূজা অনুষ্ঠিত হয়। ফারহানা ন্যান্সি, ৭১, ঢাকা। স্বৈরাচার আওয়ামী লীগ আমলে 4টি ব্যাংক থেকে প্রায় 2 লাখ কোটি টাকা লোপাট করেছে এস আলম গ্রুপ। অর্থনৈতিক গোয়েন্দা BFIAU থেকে পাওয়া নথি থেকে এমন তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন। মঙ্গলবার দুদক মহাপরিচালক জানান, এস আলম গ্রুপের ব্যাংক লুটের প্রত্যেকটি ঘটনা খতিয়ে দেখা হচ্ছে, আর এসব ঘটনায় জড়িতদের দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের সহায়তা নেওয়া হবে। জেমসন মাহবুবের প্রতিবেদন। এস আলম দেশের অর্থনীতি ধ্বংসের অন্যতম কুশীলব। লোপাট করা টাকায় বিদেশে বিলাসী জীবনে মগ্ন এস আলম পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতাকে ব্যবহার করে দখলে নেন দেশের 7টি ব্যাংক। শেখ হাসিনার ছত্রছায়ায় থাকা এই শিল্প গ্রুপ দেশের ব্যাংক খাতকে ধ্বংসের কিনারায় নিয়ে গেছে, এমন অভিযোগও বেশ পুরনো।
গণ অভ্যুত্থানের পর এস আলমের বিরুদ্ধে ব্যাংক লোপাট, অর্থ পাচারের অভিযোগ আমলে নিয়ে অনুসন্ধান শুরু করে দুদক। একই সাথে তাদের বিষয়ে কাজ করছে বিএফআইইউ। এরই মধ্যে বিএফআইইউ থেকে এস আলম সংক্রান্ত নথি এসেছে দুদকে। নথির তথ্য বলছে, এস আলম গ্রুপের দখলে থাকা ইসলামী ব্যাংক থেকে 1,05,000 কোটি টাকা, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে 39,000 কোটি টাকা, ইউনিয়ন ব্যাংক থেকে 20,000 কোটি টাকা ও গ্লোবাল ইসলামী ব্যাংক থেকে 13,000 কোটি টাকা লোপাটের প্রমাণ মিলেছে। এসব নিয়ে টাস্কফোর্সের পাশাপাশি দুদকের একাধিক টিম কাজ করছে। এস আলম বা অন্য যেই যাদের বিরুদ্ধে আমাদের এখানে অনুসন্ধান চলমান রয়েছে কিংবা মামলা তদন্তাধীন রয়েছে, সেই বিষয়গুলোতে কিন্তু কাজ হচ্ছে। আমাদের সংশ্লিষ্ট অনুসন্ধানকারী কর্মকর্তা এবং তদন্তকারী কর্মকর্তাগণ কাজ করছেন। কোনো অভিযোগ, সুনির্দিষ্ট কোনো অভিযোগে কিন্তু বাদ যাবে না। সবগুলো নিয়েই আমাদের অনুসন্ধান দল এবং তদন্ত দল কাজ করছেন। এদিন মামলা হয়েছে ভোলা 2 আসনের সাবেক এমপি আলী আজম মুকুল ও তার স্ত্রীর বিরুদ্ধে। তাদের বিরুদ্ধে 9.5 কোটি টাকার অবৈধ সম্পদ ও 120 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের প্রমাণ মেলে অনুসন্ধানে। সন্দেহজনক এবং অস্বাভাবিক লেনদেন করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। প্রায় 53 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা হয়েছে C&F এজেন্ট শামসুর রহমানের বিরুদ্ধে। জেমসন মাহবুব, 71, ঢাকা। প্রতীক নিয়ে রেষারেষির মধ্যে জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। মঙ্গলবার কমিশনের সচিব জানান, এনসিপির সাথে সব শর্ত পূরণ করেছে বাংলাদেশ জাতীয় লীগ। তিনি আরও বলেন, তালিকায় থাকা যে কোনো প্রতীক নিতে পারবে এনসিপি। ফারজানা আক্তারের প্রতিবেদন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দল নিবন্ধনের আবেদন আহ্বান করে নির্বাচন কমিশন। এতে 143টি নতুন রাজনৈতিক দল নিবন্ধন চেয়ে আবেদন করে। প্রাথমিক যাচাই বাছাইয়ে উত্তীর্ণ হয় 22টি। আবেদনের শর্ত পূরণ করায় নিবন্ধন পেতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি ও বাংলাদেশ জাতীয় লীগ। দল দুটির বিষয়ে দাবি আপত্তি জানাতে গণবিজ্ঞপ্তি জারি করবে ইসি। তথ্য পর্যালোচনার পরে আমাদের অবস্থানটা হচ্ছে, দুটো দল প্রাথমিকভাবে শর্ত পূরণ করেছে। একটা হচ্ছে জাতীয় নাগরিক পার্টি, আর একটা হচ্ছে বাংলাদেশ জাতীয় লীগ। জাতীয় নাগরিক পার্টির প্রতীক নিয়ে একটা বিষয় অনিষ্পন্ন আছে, যে ওনারা যে প্রতীকটা চেয়েছেন সে প্রতীকটা আমাদের প্রতীক সংক্রান্ত যে বিধিমালার তফসিলে নেই, এবং না থাকার কারণে আমরা ওনাদের কাছে একটা প্রতীক মানে নিশ্চিত করার জন্য আমরা একটা চিঠি দিব। সেই চিঠিটা পাওয়ার পরে ওনাদের যে প্রতীকটা আমাদেরকে বলবেন, সেই প্রতীক উল্লেখ করে আমরা তাদের নামে বিজ্ঞপ্তিটা দিব। ইসি সচিব জানান, বাংলাদেশ নিজামী পার্টির পক্ষে আদালতের রায় আছে, তাই তারা নিবন্ধনযোগ্য। বাংলাদেশ আম জনগণ পার্টি, জাতীয় জনতা পার্টি ও শাহজাহান সিরাজের নেতৃত্বাধীন জাতীয় সমাজতান্ত্রিক দল সহ 12 দলের বিষয়ে আরও অনুসন্ধান করবে কমিশন। আম জনতার দল, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল, মার্ক্সবাদী, বাংলাদেশ জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি। তথ্যানুসন্ধানের সংখ্যা দাঁড়ালো 9 আর 2, 9 আর 3, 12টা। এদিকে 7 দলের যথেষ্ট তথ্য প্রমাণ না থাকায় আবেদন নামঞ্জুর করেছে ইসি। 7টা দলকে আমরা মনে করেছি যে তারা যথেষ্ট প্রমাণ আদি দিতে পারেন নাই, সে কারণে তারা আবেদন নামঞ্জুর হবে। ফরওয়ার্ড পার্টি, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, মার্ক্সবাদী CPBM, বাংলাদেশ সংস্কারবাদী পার্টি, বাংলাদেশ বেকার সমাজ, বাংলাদেশ সলিউশন পার্টি, নূতন বাংলাদেশ পার্টি, জমিয়াতে উলামায়ে ইসলাম ও নেজামে ইসলামী পার্টি। আইন অনুযায়ী নিবন্ধন পেতে ইচ্ছুক দলের একটি কেন্দ্রীয় কমিটি, 21 জেলা ও 100টি উপজেলায় কমিটি এবং প্রতি কমিটিতে 200 ভোটারের সমর্থনের প্রমাণ থাকতে হয়। ফারজানা আক্তার, 71, ঢাকা। নিবন্ধন পেতে চলেছে এনসিপি, তবে দলটির প্রস্তাবিত শাপলা প্রতীক নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি ইসি। দর্শক, এ বিষয়ে প্রতিক্রিয়া আমরা জানবো। 71-এর সঙ্গে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি।
নাসিরউদ্দিন পাটোয়ারি ৭১ সংবাদ সংযোগে আপনাকে স্বাগত জানাচ্ছি। যে বিষয়টি আমরা আসলে একটু জানতে চাই আপনার কাছ থেকে, নিবন্ধন পেতে চলেছে এনসিপি, শাপলা প্রতীক যে বিষয়টি, শাপলা প্রতীক নিয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি ইসি, এই বিষয়টাতে আপনাদের প্রতিক্রিয়া কি আসলে? আমরা এই বিষয়ে আমাদের যে প্রতিক্রিয়া দলগতভাবে জানাচ্ছি সেটা হলো ইসি স্বেচ্ছাচারী এবং বৈষম্যমূলক আচরণ শুরু করেছে। স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান হিসাবে ইসিকে দায়িত্বশীল আচরণ প্রকাশ করার জন্য আমরা তাদের নিকট আহ্বান জানাচ্ছি এবং তারা তফসিলের মধ্যে যে প্রতীকগুলো অন্তর্ভুক্ত করেছে সেখানে তারা বৈষম্যমূলক আচরণ করে শাপলাকে তারা বাদ দিয়েছে। সেখানে তাদেরকে অন্তর্ভুক্ত করে তারপরে আমাদেরকে চিঠি দেওয়ার জন্য আমরা ইসিকে আবেদন জানাচ্ছি এবং যারা সারা দেশের মাঠে নেতাকর্মী আমাদের এই অসাধ্যকে কাজকে সাধন করেছেন আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আগামী ইলেকশনে দেশবাসীকে আমাদের পাশে থাকার জন্য আমরা আবেদন জানাচ্ছি। নাসিরউদ্দিন পাটোয়ারি, আরেকটি বিষয়, যে শাপলা প্রতীক যদি তারা পেয়ে যান, শাপলা প্রতীক পাওয়া নিয়ে আপনাদের পরবর্তী পদক্ষেপটা কি হতে পারে? বরাবরই বলেছি যে আমরা সাংবিধানিক গণতান্ত্রিক প্রক্রিয়া যতগুলো পদক্ষেপ রয়েছে সবগুলোই পদক্ষেপে আমরা গ্রহণ করব। মিছিল মিটিং থেকে শুরু করে রাজপথ, আইনি প্রক্রিয়া, যতগুলো প্রক্রিয়া রয়েছে সবগুলো প্রক্রিয়ায় আমরা গ্রহণ করব। তবে আমরা সেখানে বলেছি আমরা জনগণের কোনো ভোগান্তিতে যাব না, যেহেতু একটা দলীয় ইস্যু এবং সাথে সাথে জনগণের একটা আবেগ রয়েছে। জনগণকে সম্মান জানিয়েই, জনগণকে কোনো ক্ষতি না করে আমাদের সাংবিধানিক ওয়াইতে যত প্রকার আমাদের অধিকার আদায়ের জন্য প্রক্রিয়া রয়েছে সবগুলোই আমরা গ্রহণ করব। তবে আমরা শাপলা প্রতীকে ছাড় দিচ্ছি না, কারণ আমাদেরকে শাপলা প্রতীকে যদি না দেওয়া হয় এটা একটি আনকনস্টিটিউশনাল ফ্যাক্ট এবং আমরা মনে করি যে শাপলা পেতে এনসিপির প্রতীক হিসাবে কোনো আইনি বাধা নাই, তবে কিছু সোশ্যাল প্রেশার রয়েছে। আমরা মনে করছি এখানে নির্বাচন কমিশনের পিছনে কিছু গুপ্ত গোষ্ঠী কাজ করছে। আমরা তাদেরকে প্রকাশ্যে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা তাদেরকে রাজপথ, সাংবিধানিক যতগুলো ওয়ে আছে সে বিষয়ে তাদেরকে ফেস করতে রাজি রয়েছে এবং আমরা শাপলা ছাড়া নিবন্ধন প্রক্রিয়া নিতে ইচ্ছুক নই এবং ইসিকে এই বিষয়ে একটি সুন্দর প্রক্রিয়ায় আসার জন্য আমরা জানাচ্ছি এবং তাদের সেই সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রতিও আমরা সম্মান রেখেই তাদেরকে এই আবেদনটা জানাচ্ছি। নাসিরউদ্দিন পাটোয়ারি, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, নিবন্ধন পেতে চলেছে এনসিপি, আমাদের সাথে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি যুক্ত ছিলেন এবং আমরা জেনে নিচ্ছিলাম বিস্তারিত সে বিষয়ে। আসন্ন নির্বাচন পেছাতে ষড়যন্ত্র করছে পতিত স্বৈরাচারী শক্তি, তবে ভোট করতে প্রতিজ্ঞাবদ্ধ অন্তর্বর্তী সরকার, জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম। তিনি আরও জানান নির্বাচনে পূর্ণাঙ্গ সহযোগিতা করবে জাতিসংঘ। বৈশ্বিক সংস্থাটির মহাসচিবের সাথে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা। আরও জানাচ্ছেন শাহরিয়ার ইমতিয়াজ। নিউ ইয়র্কে সোমবার জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের সঙ্গে বৈঠক করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এতে রোহিঙ্গা সংকট, সংরক্ষণবাদী শুল্ক নীতি ও বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে আলোচনা হয়। পরে বিস্তারিত জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান বাংলাদেশের জাতীয় নির্বাচন ও চলমান সংস্কার বিষয়ে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন জাতিসংঘের মহাসচিব। সেক্রেটারি জেনারেল অকুণ্ঠ চিত্তে জানিয়েছেন যে তারা বাংলাদেশের এই ডেমোক্রেটিক যে ট্রানজিশনে ফুললি তারা সাপোর্ট করছেন এবং সলিডারিটি ঘোষণা করেছেন। তবে শফিকুল আলম জানান বাংলাদেশের নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে। বাংলাদেশ নিয়ে তারা হাজার হাজার ডিসইনফরমেশন, ফেক নিউজের ক্যাম্পেইন করছে, কিন্তু স্বৈরাচার, তার দোসরগুলো এবং তাদের সাথে অ্যালাইড যারা ইন্টারন্যাশনাল ফোর্সেস আছে তারা মিলে একটা খুবই ওয়েল অর্কেস্ট্রেটেড মুভ যে এই ইলেকশনটাকে কীভাবে বানচাল করা যায়। আমাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট সামনে হচ্ছে ডেমোক্রেটিক ট্রানজিশন এবং খুব ভালোভাবে খুব উৎসবমুখর পরিবেশে ফ্রি ফেয়ার ইলেকশনটা কন্ডাক্ট করা। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক হয়েছে ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল, জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার ফিলিপো গ্র্যান্ডি এবং জাতিসংঘের আন্ডার সেক্রেটারি রাবাব ফাতিমার সঙ্গেও। টক্সের মূল ফোকাসটা ছিল রোহিঙ্গা ক্রাইসিস। পুরো 3টে মিটিংয়ে আলাপ আলোচনা হয় কিভাবে রোহিঙ্গাদের এখন কি অবস্থা, রাখাইনে তাদের কি সমস্যা তারা ফেস করছে, কিভাবে একটা পাথওয়ে পাওয়া যায় ওই ক্রাইসিসটাকে রেজলিউশন করার জন্য। রোহিঙ্গাদের জন্য তহবিল জোগাতে আরও পদক্ষেপ নিতে সবাইকে অনুরোধ করেন ডক্টর মোহাম্মদ ইউনুস। সংকোচন আমরা দেখতে পাচ্ছি, সেই ফান্ডিংটা কিভাবে বাড়ানো যায়। শাহরিয়ার ইমতিয়াজ, ৭১, ঢাকা।
ধর্মের নামে জাতিকে বিভক্ত করে নির্বাচন বাধাগ্রস্ত করতে চায় একটি গোষ্ঠী। মঙ্গলবার এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। তিনি আরও বলেন, এদের জনগণই প্রতিহত করবে। আরেক বিএনপি নেতা রুহুল কবির রিজভী জানান, পরাজিত শক্তি নাশকতা করার চেষ্টা করছে। বাংলাদেশকে কখনো কারো উপনিবেশ বানাতে দেয়া হবে না। বিস্তারিত মাহিলা ইসলামের রিপোর্টে। ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়ার সমাধি প্রাঙ্গণে শত শত নেতাকর্মীর উপস্থিতি। তাদের সাথে যোগ দেন বিএনপির অন্যতম শীর্ষ নেতা সালাউদ্দিন আহমদ। শ্রদ্ধা নিবেদন শেষে দোয়া করেন নেতারা। পরে সালাউদ্দিন আহমদ বলেন, ধর্মের ভিত্তিতে রাজনৈতিক বিভাজন চায় না বিএনপি। গণতন্ত্রের উত্তরণের পথে দেশি বিদেশি ষড়যন্ত্র দৃশ্যমান হচ্ছে, এমন মন্তব্য করে তাদের প্রতিহত করারও হুঁশিয়ারি দেন তিনি। বাংলাদেশের জনগণ এখন ঐক্যবদ্ধ। গণ অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে বাংলাদেশের জনগণ সংকল্পবদ্ধ। এদেশের গণতন্ত্র উত্তরণের পথে যারাই বাধা সৃষ্টি করবে এবং কোনো রকমের ষড়যন্ত্র করবে, সে দেশে হোক বিদেশে হোক, তাদেরকে তারা প্রতিহত করবে। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের পূজা মণ্ডপ পরিদর্শন করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, পরাজিত শক্তি অনেক অর্থবিত্ত খরচ করে নানাভাবে নাশকতা করার চেষ্টা করছে। সেই টাকাগুলো খরচ করছে বাংলাদেশে নানাভাবে নাশকতামূলক কাজ, নানাভাবে তারা অন্তর্ঘাত তৈরি করার চেষ্টা করছে। বাংলাদেশকে কারোর উপনিবেশ বানাতে দেয়া হবে না বলেও মন্তব্য করেন রিজভী। মাহিলা ইসলাম, ৭১, ঢাকা। পিআর পদ্ধতিতে নির্বাচন সহ ৫ দফা দাবিতে আবারও মাঠে নামার ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন। মঙ্গলবার সংবাদ সম্মেলনে দল দুটি জানায়, তারা জনমত গঠনে ১ অক্টোবর থেকে ঘরোয়া আলোচনা করবে। আর শেষের দিকে মহানগরে গণমিছিল ও জেলা উপজেলায় স্মারকলিপি দেবে দল দুটি। বিস্তারিত সুমন মাহমুদের প্রতিবেদনে। জুলাই জাতীয় সনদের ভিত্তিতে দুপুরে মগবাজারের আল ফালাহ মিলনায়তনে সংবাদ সম্মেলন করে জামায়াতে ইসলামী। এই সময় দলটির পক্ষ থেকে জুলাই সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচনের আহ্বান জানানো হয়। প্রস্তাবের ভিত্তিতে রাজনৈতিক দলসমূহের সাথে পিআর পদ্ধতি ও জুলাই সনদের আইনি ভিত্তি সহ ৫ দফা দাবিতে প্রথম ধাপের কর্মসূচি শেষ করেছে তারা। দলটির সেক্রেটারি বলছেন, দাবিগুলোতে জনগণ সাড়া দিয়েছে। আমাদের এই ৫ দফা গণদাবির পক্ষে জনমত গঠনের জন্য আগামীকাল ১ অক্টোবর থেকে ৯ অক্টোবর পর্যন্ত সারা দেশে গণসংযোগ কর্মসূচি পালিত হবে। এই উপলক্ষে এই গণসংযোগ চলাকালে মত বিনিময় সভা, গোল টেবিল, সেমিনার, সিম্পোজিয়াম ইত্যাদি প্রোগ্রামের আয়োজন করা হবে। এবং এই কর্মসূচির মধ্য দিয়ে আমরা আমাদের দাবির যে যৌক্তিকতা, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পদ্ধতি সম্পর্কে আরও জাতিকে বিস্তারিত তুলে ধরার এই সব কার্যক্রমগুলো ওই সময় অব্যাহত থাকবে। এদিকে একই দাবিতে দ্বিতীয় ধাপে ১২ দিনের কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। তাদের অভিযোগ, যৌক্তিক আন্দোলনের প্রতি সরকার হতাশাজনক ও উদাসীনতা প্রদর্শন করছে। আমরা সরকারের প্রতি হতাশা এবং ক্ষোভ প্রকাশ করছি। দেশের এতগুলো রাজনৈতিক সংগঠন ধারাবাহিক কর্মসূচি পালন করার পরেও সরকারের পক্ষ থেকে কোনো রকম ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে না। কেমন যেন স্বৈরতান্ত্রিক সরকারগুলোর মতো এ সরকারও জনতার দাবির প্রতি উদাসীনতা প্রদর্শন করছে। আমরা সরকারকে সতর্ক করে দিতে চাই, মনে করে দিতে চাই, এই সরকার একমাত্র জনতার রক্তমাখা জীবন উৎসর্গ করার অভিপ্রায় গঠিত। ফলে জনতার দাবি প্রতি ক্রমাগত উপেক্ষা এই সরকারের নৈতিক ও আইনগত বৈধতাকে নষ্ট করবে। ইসলামী দলগুলোর কর্মসূচি ১ অক্টোবর জনসংযোগের মধ্য দিয়ে শুরু হয়ে শেষ হবে ১২ অক্টোবর। জাতীয় সংসদ নির্বাচনে জনগণ চায় হলো। সুমন মাহমুদ, ৭১, ঢাকা। পাহাড়ে শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন ব্যাহত করতে একটি মহল বিশৃঙ্খলা করেছিল, তবে ইতিমধ্যে আইনশৃঙ্খলা বাহিনী সেটি প্রতিহত করেছে। বিকেলে জাতীয় ঢাকেশ্বরী মন্দিরে পূজা উদযাপন পরিদর্শন শেষে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সোশ্যাল মিডিয়া সহ যে কোনো গুজবে কান না দেওয়ার পরামর্শ দেন তিনি। আরও জানাচ্ছেন সাজিদ সরকার। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা ও আনুষ্ঠানিকতা দেখতে ঢাকেশ্বরী মন্দিরে স্বরাষ্ট্র উপদেষ্টা ঘুরে দেখেন পূজা মণ্ডপ।
পরিদর্শন শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন উপদেষ্টা। জানান, পাহাড়ে শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন ব্যাহত করতে একটি মহল বিশৃঙ্খলা সৃষ্টি করলেও আইনশৃঙ্খলা বাহিনী তাদের জবাব দিয়েছে। বেশ কয়েকজন বিশৃঙ্খলাকারীকে গ্রেফতারের কথাও জানান তিনি। স্পেশালি খাগড়াছড়ি এবং গুইমারাতে একটা ঘটনা ঘটছে। এই ঘটনাটা ঘটার উদ্দেশ্য ছিল যেন এই পূজাটা শান্তিপূর্ণভাবে যেন না হতে পারে। কিছু সংখ্যক সন্ত্রাসী চেষ্টা করছিল যেন এই পূজাটা ভালোভাবে না হয়, কিন্তু সেই সন্ত্রাসীদের যে কর্মকাণ্ড এটা কিন্তু প্রতিহত করে দেওয়া হয়েছে এবং পাহাড়েও পূজা ভালোভাবে হচ্ছে। পূজাকে কেন্দ্র করে দেশে ও দেশের বাইরে থাকা ফ্যাসিস্টরা সোশ্যাল মিডিয়া সহ নানা মাধ্যমে গুজব ছড়াচ্ছে বলেও জানান তিনি। কোনো কিছু সংবাদ ভাইয়েরা বলতে যাচাই না করে আপনারা দিবেন না। একটা কিন্তু নতুন অ্যাপও করা হয়েছে। আপনাকে যদি কোনো কিছু থাকে ভাইদের সাথে আসতে, ভাইরাও কিন্তু অ্যাপের সাথে সম্পৃক্ত, তারা আপনাদের সঠিক সংবাদটা দিতে পারবে। রাজধানী সহ সারা দেশের পূজা মণ্ডপে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষও সতর্ক অবস্থানে থাকলে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটবে না বলেও আশাবাদ স্বরাষ্ট্র উপদেষ্টার। সাজিদ সরকার, ৭১, ঢাকা। কুমারীর মাঝে দেবী দুর্গার আবির্ভাব। মাতৃরূপে কুমারীকে করা হয় আরাধনা। 5 উপকরণে দেওয়া হয় কুমারী মায়ের পূজা। মহা অষ্টমীর মূল আকর্ষণ কুমারী পূজার আয়োজন ছিল রাজধানীর রামকৃষ্ণ মিশনে। এবারের কুমারী নীলফামারীর 6.5 বছর বয়সী লাবণ্য চ্যাটার্জি। বিস্তারিত ফারহানা নান্সির প্রতিবেদনে। পদ্ম হাতে যেন স্বয়ং মহামায়া বসে আছেন, দেবী দুর্গার প্রতিরূপে কুমারী দেবী। পায়ে আলতা, কপালে সিঁদুর আর তিলক পরে সামনে আসলেন মালিনী। 6.5 বছরের লাবণ্য চ্যাটার্জির 2 হাতে 2টি পদ্ম, চরণে রক্তজবা আর অপরাজিতা। অসুর বিনাশী শুদ্ধ সত্তার আবির্ভাব। উলুধ্বনি আর চণ্ডীপাঠ করে কুমারীকে দেবীর আসনে বসিয়ে অগ্নি, জল, বস্ত্র, পুষ্প আর বাতাস, এই 5 উপকরণে দেয়া হয় পূজা। নারী ভক্তরা বলেন, দেবীকে কুমারী পূজার মধ্য দিয়ে যে সম্মান আর শ্রদ্ধা দেয়া হয় তার প্রতিফলন যেন হয় সমাজ রাষ্ট্রের প্রতিটা ক্ষেত্রে। মায়ের কাছে একটাই প্রার্থনা যে এই সম্মান যে আজকে নারীকে মাতৃরূপে পূজার মধ্যে দিয়ে যে সম্মান দেখানো হবে, এই সম্মানটা যেন একদিনেই শেষ না হয়ে যায়। কুমারী মাটা যে পূজা হবে একইভাবে পূজা হবে, সকল নারীদের সম্মান জানানোটা, এটাই কিন্তু আমি সকলের কাছে আশা করব। বাস্তবিক রূপে তো সেটা হচ্ছে না, কিন্তু আমার মতে আমি চাই এটা যাতে এই দেশে এটা হোক। কুমারী পূজার সার্থকতা হবে তখনই যখন নারী জাতির সম্মান ও ভূমিকাকে সঠিক স্বীকৃতি দেয়া হবে। কারণ সমাজের চারিদিকে অনেক নারীরা বিভিন্নভাবে ভেরিয়াস টাইপের অবহেলা, লাঞ্ছিত এবং নিপীড়িত হচ্ছে। প্রতিটা ঘরে ঘরে নারীরা যেমন লাঞ্ছিত না হয়, যতটুকু পায় আরো বেশি পাওয়া উচিত আমি মনে করি। রামকৃষ্ণ মিশনে কুমারী পূজার গুরুত্ব ব্যাখ্যা করেন মিশনের অধ্যক্ষ। পূজা শেষে ছোট্ট কুমারী দেবী মালিনী বর দিলেন ভক্তদের। সবাই ভালো থাকুক, সবাই ভালো থাকুক। দেবতারা সবাই এই দেবীর জাগরণ চেয়েছিলেন এবং দেবতাদের প্রার্থনাতে, তাদের স্তব স্তুতিতে সন্তুষ্ট হয়ে স্বয়ং আদ্যাশক্তি মহামায়া দুর্গা রূপে পৃথিবীতে অবতীর্ণ হয়েছিলেন এবং তিনি মহিষাসুরকে বধ করেছিলেন। এটাই হচ্ছে মাহাত্ম্য। মাতৃরূপে কুমারীর মাঝে দেবী দুর্গার আবির্ভাব আর নারী শক্তি উদযাপনে শেষ হলো মহা অষ্টমীর কুমারী পূজা। ভক্তদের প্রত্যাশা, এই কুমারী পূজার মূল মাহাত্ম্য যে নারীকে তার ন্যায্য অধিকার আর সম্মান দেয়া, সেটা যেন একদিনের জন্য না হয়, সর্বদা বিরাজমান থাকে। এর আগে ভোরবেলা মহা অষ্টমীর কল্পারম্ভ ও বিহিত পূজা অনুষ্ঠিত হয়। ফারহানা নান্সি, ৭১, ঢাকা।